বাংলাদেশের রাজনৈতিক আকাশে হঠাৎ করে ঝড়ের মেঘ জমেছিল গত সপ্তাহে। কেউ টেরই পায়নি কখন এই ঝড় এসে তছনছ করে দেবে দীর্ঘদিনের গড়া রাজনৈতিক সমীকরণ। মাত্র 2 দিন, মাত্র 48 ঘন্টার ব্যবধানে এমন একটি ঘটনাক্রম ঘটে গেল যা বদলে দিল অনেক কিছুই। দেশের প্রধান বিরোধী দল বিএনপির নিজেদের যে রাজনৈতিক চাল দিয়েছে সেটা তাদের নিজেদের পায়ে কুড়াল মারার মতো কাজ করেছে। জামাত ইসলামকে ঘায়েল করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই যেন কোণঠাসা হয়ে পড়েছে। এই নাটকীয় ঘটনার পেছনে গল্পটা শুধু রাজনৈতিক পর্যবেক্ষকদের নয়, সাধারণ মানুষকেও হতবাক করে দিয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে যখন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি হঠাৎ করেই জামাত ইসলামীকে মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বলেন, ৭১ জামাত যা করেছে সেটা জাতিকে ভুলে যাওয়া উচিত নয় বলে জোরালো বক্তব্য দিয়েছেন তিনি। এমনকি জামাতকে জাতি ৭১ দেখেছে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এই বক্তব্য প্রকাশিত হওয়ার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোড়ন। প্রথমে মনে হচ্ছিল এটা হয়তো বিএনপির কোনো গভীর পরিকল্পনার অংশ, কিন্তু দ্রুত স্পষ্ট হয়ে উঠেছে যে এটা ছিল একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত। তারেক রহমানের এই বক্তব্যের পর যে প্রতিক্রিয়ার ঢেউ উঠেছিল তা ছিল সত্যি অভাবনীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। জামাত শিবিরের সমর্থকরা এবং সাধারণ নাগরিকরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন, কিন্তু সবচেয়ে চমকপ্রদ ছিল তাদের প্রতিবাদের ধরন। শুধু আবেগপ্রবণ প্রতিক্রিয়া নয়, তারা নিয়ে এসেছিলেন কঠিন প্রমাণ। অতীতের ভিডিও ক্লিপ, সংবাদের পুরনো সংখ্যা, বিভিন্ন সাক্ষাৎকারের রেকর্ডিং, সবকিছু একের পর একে প্রকাশ্যে আসতে থাকে। এই প্রমাণগুলো বিএনপিকে এমন একটা কোণায় ঠেলে দেয় যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সবচেয়ে বিতর্কের মুহূর্ত আসে যখন বিএনপির নিজস্ব অতীত খুঁড়ে তোলা হয়। মানুষ প্রশ্ন তুলতে থাকে, যে দল আজ জামাতকে ৭১ কর্মকাণ্ডের জন্য দায়ী করছে সেই দলের নিজের ইতিহাসে কি রাজাকার ছিল না? শাহ আজিজুলের নাম উঠে এসেছে। আব্দুর রহমান বিশ্বাস, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো বিতর্কিত ব্যক্তিদের নাম আলোচনায় এসেছে। এরা সকলেই বিএনপির গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের সহায়তার অভিযোগ ছিল। জিয়াউর রহমান স্বয়ং এসব ব্যক্তিকে উচ্চ পদে বসিয়েছিলেন, কাউকে প্রধানমন্ত্রী, কাউকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। এই তথ্য যখন জনসম্মুখে আসে, বিএনপির পক্ষ থেকে কোনো যুক্তিসঙ্গত জবাব আসেনি। টেলিভিশনের আলোচনায় অনুষ্ঠানগুলোতে বিএনপির নেতারা যখন এই প্রশ্নের মুখোমুখি হন কেন তারা জামাতের সাথে মন্ত্রিসভায় ছিলেন, একসাথে আন্দোলন করেছেন, তখন স্বাধীনতা বিরোধীরা অভিযোগ তোলেননি। আর এখন তুলছেন, তখন তারা নির্বাক হয়ে জানান, লজ্জায় মাথা নত করে বসে থাকেন। কোনো সন্তোষজনক উত্তর দিতে তারা ব্যর্থ হন। আরও নাটকীয় বর্ণায় ঘটনা যখন তারেক রহমানের পুরনো সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সাক্ষাৎকারে স্পষ্ট শোনা যাচ্ছে তারেক রহমান বলছেন, তার বাবা মা ৭১ বিষয়ে আলোচনা পছন্দ করেন না। তারা ভবিষ্যতের দিকে তাকাতে চান, অতীতের সেই পর্ব ভুলে যেতে চান। মোস্তাফিজুর রহমান সহ অনেকেই এই ভিডিও তাদের প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। জনগণ অবাক হয়ে দেখে, যিনি একসময় ৭১ ভুলে যেতে চেয়েছিলেন তিনি এখন ৭১ মনে রাখতে বলছেন। এই স্ববিরোধিতা মানুষের নজর এড়ায়নি। লন্ডনের একটি অনুষ্ঠানে ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় একজন বক্তা যখন ৩০ লাখ শহীদের প্রসঙ্গ তুলছিলেন, তারেক রহমান তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করেন, এই সংখ্যাটি কোথা থেকে পেয়েছেন? মানুষের মনে পড়ে যায় খালেদা জিয়াও একবার শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। অথচ যখন বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, জামাতকে ৭১ প্রশ্নের জবাবদিহিতার আহ্বান জানাচ্ছেন, যখন এসব প্রমাণ একের পর এক প্রকাশিত হতে থাকে, বিএনপি চরম অস্বস্তিতে পড়ে যায়। সামাজিক মাধ্যমে তারেক রহমান মুনাফিক, বেঈমান বলে সম্বোধন করা শুরু হয়ে যায়। ১০% দুর্নীতির অভিযোগ নতুন করে উত্থাপিত হয়। তার পলাতক জীবন, বিভিন্ন কেলেঙ্কারি, সব পুরনো অভিযোগ নতুন করে আলোচনায় আসে। অনেকে মন্তব্য করেন, তারেক রহমান যদি এখন দেশে থাকতেন, জনগণের সামনে দাঁড়াতেন, তাহলে এই পরিস্থিতিতে তাকে সরাসরি প্রশ্নের সম্মুখীন হতে হতো। সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া আসে তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের কাছ থেকে। তারা স্পষ্ট ভাষায় বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনৈতিক খেলার যুগের অবসান ঘটেছে। প্রতিদ্বন্দ্বীকে রাজাকারের ট্যাগ লাগিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার দিন শেষ। যে দল এই পথে হাঁটবে তার পরিণতি হবে আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ শিক্ষার্থীদের রাজাকারের বংশধর বলে অপমান করেছিল। শেষ পর্যন্ত তারা দেশ ত্যাগ করেছে। বিএনপি যদি এই একই ভুল করে তাহলে ভাগ্যেও একই পরিণতি হবে। এই চাপের মুখে বিএনপির যেসব
যেসব নেতা জামায়াতের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে ছিলেন তারা হঠাৎ নীরব হয়ে যান। যাদের কেউ কেউ ফজলুল হক পাগলা নামেও পরিচিত ছিলেন, তার মুখ বন্ধ করে ফেলেছেন। শোনা যাচ্ছে অনেকে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন, আগের মতো সাহস করে কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। মাত্র 48 ঘন্টার ব্যবধানে পুরো চিত্রটি পাল্টে গেল। জামাতকে রাজাকার আখ্যা দিতে গিয়ে বিএনপি নিজেই রাজাকার দল হিসেবে চিহ্নিত হয়ে গেছেন। তারেক রহমান রাজাকার প্রেমী হিসেবে পরিচিতি পেলেন। খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শ অবমাননার শিকার হলো, কারণ অনেকেই মন্তব্য করলেন তারেক রহমান তার পিতামাতার আদর্শ বহন করছে না। এই সংকটময় পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, মতভেদ থাকা সত্ত্বেও সকলে মিলে জুলাইয়ের বিজয়কে সুদৃঢ় করতে হবে। তিনি ঐক্যের আহ্বান জানান এবং মাহমুদুর রহমান সহ অন্যান্য নেতাদের সাথে সহযোগিতার কথা উল্লেখ করেন। এই বক্তব্যকে অনেকে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন যে বিএনপির প্রকৃতপক্ষে পিছু হটছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঐক্যের ডাক আসলে পরোক্ষভাবে ক্ষমা চাওয়াটাই নামান্তর। জামাতকে রাজাকার বলে যখন বিপদে পড়লেন তখন ঐক্যের কথা বললেন, এই ধরনের আচরণ আগেও দেখা গেছে। যতবার বিএনপি জামাতকে ৭১-এর প্রশ্নে আক্রমণ করছে ততবারই জামাত শিবিরের জোরালো প্রত্যাঘাতে পিছু হটতে বাধ্য হচ্ছে এবং তারপরই ঐক্যের কথা বলছে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, জামাত যদি সত্যি স্বাধীনতা বিরোধী হয় যেমনটা বিএনপি দাবি করছিল, তাহলে স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্যের প্রয়োজন কি? স্বাধীনতা বিরোধী হলে তো তাদের রাজনীতি করার অধিকারী থাকার কথা নয়। কিন্তু বিএনপি একদিকে জামাতকে স্বাধীনতা বিরোধী বলছে, অন্যদিকে তাদের সাথে ঐক্যেরও প্রস্তাব দিচ্ছে। এই দ্বৈত নীতি জনগণের চোখে স্পষ্ট করে ধরা পড়েছে। প্রকৃতপক্ষে স্বাধীনতার পর বাংলাদেশে কেউই আর স্বাধীনতা বিরোধী নয়। ৭১-এর প্রসঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের অনেকেরই বিচার সম্পন্ন হয়েছে। আর রাজাকার প্রসঙ্গে বলতে গেলে বিএনপিতে রাজাকারের সংখ্যাও কম নয়। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারেও সাজাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে জামায়াত ইসলামীর বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের বিএনপিকে আক্রমণে যথাযথ জবাব দিয়েছে এবং তাদের পিছু হটতে বাধ্য করেছে। জামাত শিবিরের কর্মীরা সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় ছিল এবং তাদের পাল্টা আক্রমণ অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। জামাতের সাথে এই দ্বন্দ্ব বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে এগোবে তার সময় বলে দেবে। বিএনপি যদি এই বাস্তবতা উপলব্ধি করে এবং সেই অনুযায়ী নিজেদের পরিবর্তন করতে পারে তবে ভবিষ্যতে তারা সফল হতে পারে। জামাতের এই সফলতা নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিএনপির এই ৪৮ ঘন্টার দুর্দশা বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এটি ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য একটি বড় শিক্ষা। মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনীতি করার পরিণতি কি হতে পারে, বিএনপির এই বিপর্যয় তার প্রকৃষ্ট উদাহরণ। এই ঘটনার পর বাংলাদেশের রাজনৈতিক দিগন্তে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। একটি বিষয় এখন স্পষ্ট, পুরনো ধাঁচের রাজনীতি আর কার্যকর নয়। জনগণ এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তারা পুরনো বিভাজন, পুরনো সংঘাত, পুরনো রাজনৈতিক খেলা থেকে মুক্তি চায়। তারা উন্নয়ন চায়, সুশাসন চায়, ন্যায় বিচার চায়। যে রাজনৈতিক দল এই আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে তারাই জনগণের হৃদয় জয় করতে পারবে। জনগণ জেগে উঠেছে এবং তারা প্রকৃতপক্ষে পরিবর্তন চায়। যে দল এই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে ভবিষ্যতে তারাই ক্ষমতার মসনদে আসীন হবে।